হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। স্বাগতম বাংলাদেশের ঢাকা শহরে, যা বাংলাদেশের রাজধানী, সবচেয়ে বড় শহর এবং সাংস্কৃতিক একটি কেন্দ্র। অন্যান্য অনেক বড় শহরের মতোই ঢাকা শহরও কৌশলগতভাবে একটি গুরুত্বপূর্ণ জলপথের পাশে অবস্থিত, যার নাম বুড়িগঙ্গা নদী। আসলে নদী পার হওয়া এই শহরে বসবাস, কাজ এবং চলাফেরার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে গিয়েছে। অনেক বছর আগে থেকেই লঞ্চ, ফেরি, নৌকা ঢাকার ইতিহাসে নদীর সাথে গভীরভাবে জড়িত হয়ে আছে। কারণ এই নদী যুগ যুগ ধরে মাছ ধরা, বাণিজ্য এবং ভ্রমণকে করেছে অত্যন্ত সহজ। ফেরি কোম্পানির মালিক এবং ক্যাপ্টেনরা তাদের বোটগুলো যেখান থেকে পারা যায় সেখান থেকে নিয়ে আসেন। অনেক নৌকা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পুনরায় ব্যবহারযোগ্য করে নিয়ে আসা হয়। কিছু জাহাজ আবার শত শত বছরেরও পুরনো, যা ঔপনিবেশিক আমলের স্মৃতিচিহ্ন হয়ে রয়ে গিয়েছে। আপনারা যাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে সালাম। সালাম সারা জীবন জাহাজে কাজ করেছেন এবং তিনি এখনো সম্মানের সাথেই একটি বড় মাল্টিডেক লঞ্চ পরিচালনা করেন, যা এক অঞ্চলের সাথে অন্য অঞ্চলের ব্যবসা বাণিজ্য এবং সংযোগের জন্য গুরুত্বপূর্ণ অপরিহার্য ভূমিকা পালন করে। অতিরিক্ত ভিড় সামলানো আসলে কাজের একটি অংশ। আসলে ঢাকা এবং আশেপাশের এলাকায় অনেক বাসিন্দার জন্য নৌকা দিয়ে ভ্রমণ করা প্রতিদিনের জীবনের একটি অংশ হয়ে গিয়েছে। এটি কাজ, শিক্ষা এবং অন্যান্য প্রয়োজনের জন্য নদী পারাপার একটি কার্যকর সমাধান দেয়। এই কারণে জাতীয় ওঠানামার প্রক্রিয়া বেশ ব্যস্ততাপূর্ণ হয় এবং ভিড়ভাট্টা হয়। বড় জাহাজগুলোর জন্য একাধিক নাবিকের প্রয়োজন হয়, যারা টিকিট সংগ্রহ করে, ব্যাগ বহনে সাহায্য করে এবং মোরিং লাইন, বোটে যে দড়িগুলো বাঁধা থাকে সেগুলো সামলে নেয়। সালাম মিয়ার জাহাজে প্রায় ১ ডজনেরও বেশি মানুষ কাজ করে। তাদের বয়স প্রায় শিশু থেকে শুরু করে অভিজ্ঞ নাবিক পর্যন্ত বিস্তৃত। সালাম মিয়া নিজে থেকে ছোটবেলায় নৌকায় কাজ শুরু করেছিলেন, যখন তিনি কেবল এক তরুণ ছিলেন। কিন্তু আমি ৯-১০ বছর আবার আমি নিম্ন কর্মচারী, ওই আমাদের খালাসিরা ওরা আছে না, ওইরকম আমি ওই কাজ করতাম। লঞ্চে ঝাড়ু দিতাম, ধুইতাম, পরিষ্কার করতাম, সিঁড়ি দিতাম, লঞ্চ বাঁধতাম। তারপর আস্তে আস্তে সবার প্রিয়জন হয়ে গেল, কাজকর্ম শিখে গেলাম। ওস্তাদেরা করলো যে ওরে এখন লঞ্চ চালাইতে দেওয়া যায়। এই ৯-১০ বছর আমাকে লঞ্চ চালানোর দায়িত্ব দিল। তখন তো দোতলা লঞ্চ ছিল না, খুব কম ছিল। কাঠবডি জাহাজ ছিল, তখন স্টিল বডি জাহাজ ছিল না। তখন আমি এই চাকরি করি আর ওই জাহাজ চালাই। দেশ বিদেশে আল্লাহর রহমতে অনেক কোম্পানিতে আমি চাকরি করছি। গন্তব্যের উপর নির্ভর করে যাত্রা কখনো কখনো কয়েক মিনিট, আবার কখনো কয়েক ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। জাহাজের ভেতরে সাধারণত মৌলিক কিছু সুবিধা থাকে, যেমন স্ন্যাক্স বার, খাবারের জায়গা, গাড়ি রাখার স্থান ইত্যাদি। কিন্তু দীর্ঘ ভ্রমণে যাত্রীদের জন্য বিনোদনের তেমন কোনো সুযোগ থাকে না, কারণ অনেক সময় নৌকাগুলো এমন এলাকাতেই অতিক্রম করে যা শহর অবকাঠামো থেকে বহু মাইল দূরে। ক্যাপ্টেনের কাজ হলো জাহাজ চালানো এবং বিভিন্ন সিস্টেম, যেমন জিপিএস নজরে রাখা। একই সঙ্গে জাহাজের ইঞ্জিনগুলো সঠিকভাবে সচল রাখা অত্যন্ত জরুরি। এর জন্য প্রায় সবসময় রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয়। অনেক জাহাজের ইঞ্জিনকে সচল রাখার জন্য বহুবার রিপেয়ারিং করা হয়েছে, আর এই জন্য নাবিকদের প্রায়শই ইঞ্জিন রুম সম্পর্কে ভিতরভাবে সবকিছু জানা থাকতে হয়।
নতুন জাহাজগুলোর মধ্যে যেমন সালাম মিয়ার জাহাজে সুন্দরভাবে সাজানো লাউঞ্জ এবং কেবিন রুম আছে, যেখানে যাত্রীরা ভালো মতো বসতে পারেন। তবে এইসব জায়গার ভাড়া সাধারণ ডেকের আসনের চেয়েও অনেক বেশি, তাই সচরাচর সেগুলো খালিই থাকে। তবে অন্যান্য পর্যটকরা ও অন্যান্য ভ্রমণকারীরা নদী দূষণের কারণে খোলা ডেকে বসার সেই লাউঞ্জ সিস্টেমকেই বেশি পছন্দ করে। তবে সাম্প্রতিক বছরগুলোতে সরাসরি সরকারের প্রচেষ্টার কারণে পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে। যদিও অল্প কিছু নিরাপত্তার সরঞ্জাম আছে, কিন্তু অতিরিক্ত ভিড় এবং অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার কারণে দুর্ঘটনা এবং মর্মান্তিক দুর্ঘটনা সাধারণ হয়ে গিয়েছে। এটি আরো ভয়ানক হতে পারে, কারণ এখনো পুরোনো জাহাজগুলো নদীপথে চলাচল করছে, আর সেগুলো সিস্টেম অতটাও ভালো নয়। সরকার ও বিভিন্ন সংস্থা বর্তমানে ফেরি ব্যবস্থাকে উন্নত করার চেষ্টা করছে, এবং এর মধ্যে রয়েছে নিরাপত্তা বিধি জোরদার করা, আধুনিক প্রযুক্তি চালু করা, এমনকি অনেক কিছুই। জিপিএস রোড ম্যাপ, এটা হলো বিএসএফ জাহাজে জাহাজে কথা কওয়ার, কোস্টগার্ডের সাথে কথা কওয়ার, প্রশাসনের সাথে কথা কওয়ার। তারপরে এটা হলো পানির গভীরতা 21 মিটার বলে। এইটা হলো রাডার। পেশায় সুকানি, আমি কোয়ার্টার মাস্টার, আমার হেড মাস্টার হলে ইনি, ওনার কমান্ডে এই জাহাজটা চলে, বা আমি এই অধীনে কাজ করি, যেভাবে যেখানে দরকার ওভাবে। সময়ের সাথে তাল মিলিয়ে আরো আধুনিক জাহাজ তৈরি করা হচ্ছে এবং টার্মিনাল ও ডকগুলোর অবকাঠামো উন্নত করা হচ্ছে। জিপিএস, রোডম্যাপ, বিএসএফ মাস্টার কমিউনিকেশন, এইসব ব্যবহারের মাধ্যমে নৌযান চলাচল নিয়ন্ত্রণ করা সহজ হচ্ছে, কারণ নদীতে এত বেশি ভিড়ের মধ্যে জাহাজ ভিড়ানো এবং ডকিং প্রক্রিয়াটি প্রায় সবচেয়ে বিপজ্জনক ধাপটি হিসেবে বিবেচিত হয়। এই সময় একটি লুকআউট থাকা অত্যন্ত জরুরি, যাতে করে অন্য নৌযানের তাৎক্ষণিক তথ্য পাওয়া যায়। বিশেষ করে যখন ক্যাপ্টেনের দৃষ্টিভঙ্গি আংশিকভাবে কিছুটা বাধাগ্রস্ত থাকে এবং সামনে কিছু দেখতে পায় না, যাত্রীদের সবসময় শৃঙ্খলাভাবে নামতে উৎসাহিত করা হয়। যদি এর থেকে বেশি ভিড় হয়ে যায়, তখন জাহাজ খালি করতে অনেক সময় লাগে, যদিও সেদিন এক জায়গা থেকে অন্য জায়গায় টিপ মারার কোনো নিশ্চয়তা থাকে না। তবে কুরা অনেক সময় রাতে সেখানে থেকে যায়। ডকের আশেপাশে ভিড় কেমন তার উপর নির্ভর করে যাত্রীরা তাদের ছোট নৌকাগুলো ব্যবহার করে এবং লঞ্চে আসা যাওয়া করে। এই কাজগুলো যাত্রীদের প্রায়শই করতে হয়। বাংলাদেশ হচ্ছে প্রায় সম্পূর্ণ একটি মুসলিম প্রধান দেশ। এবং জাহাজে কাজ করা পুরুষেরা নিয়মিত দৈনিক নামাজ আদায় করেন। প্রায় সব জাহাজে ছোট একটি অস্থায়ী মসজিদ বা নামাজের জায়গা থাকে, যেখানে নাবিকরা নামাজ পড়ে। অবশ্যই সারাদিন পরিশ্রমের পর তাদের ভালো খাবারের প্রয়োজন হয়। সেই খাবার সাধারণত জাহাজের মেয়াদ হলে রান্না করা হয়। এটা হচ্ছে ক্যাপ্টেন সালাম মিয়ার থাকার জায়গা, যেটা অনেক ছোট একটা রুম। সারাদিনের অভিজ্ঞতা ভাগ করে নেওয়া এবং আগামী দিনের পরিকল্পনা করার একটি গুরুত্বপূর্ণ জায়গা। ক্রুদের থাকার জায়গা সাধারণত খুবই ছোট হয়ে থাকে এবং সংকীর্ণ হয়ে থাকে, তবে তারা এতে অভ্যস্ত হয়ে গিয়েছে। যখন সালাম ঘুমিয়ে থাকেন, তখন আরেকজন ক্রু সদস্য ক্যাপ্টেন তার দায়িত্ব পালন করেন,
যাতে করে ক্যাপ্টেন সালাম মিয়া যথেষ্ট বিশ্রাম নিয়ে পরবর্তীতে আবার কাজ শুরু করতে পারে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারো, কমেন্ট করে সাবস্ক্রাইব করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।